আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরও একটি নতুন লাইভ ক্লাসে, প্রাণবন্ত ক্লাসে। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি আনোয়ার ভাইয়া আমি তোমাদের আজকে ইকোনমিক্সের চ্যাপ্টার 4, 5, 6 তিনটা চ্যাপ্টারের এমসিকিউ নিব। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। সো সবাই একটু যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আজকে আমরা এমসিকিউ পড়বো সেকেন্ড পেপারে। সো যাদের সমস্যা আছে, আজকে আমরা মূলত 19 তারিখে যে ক্লাস, সেই ক্লাসটাই করতেছি। যদি আমি তোমাদের ক্লাসটা গতকালকে নেওয়ার কথা ছিল, বাট একটু আমাদের একটা মিটিংয়ের কারণে আমরা গতকালকে নিতে পারিনি এই ক্লাসটা। সো আজকে আমি সেই ক্লাসটা নিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, 5, 6 এই তিনটা অধ্যায় পড়বো। আগামীকালকে তোমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে এই 21 তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্রে 7, 8 এই দুটো অধ্যায়ের উপর ক্লাস হবে। সো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করবো, হ্যাঁ, বাকিদেরকে জয়েন করানোর জন্য আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিব তোমাদের সাথে, যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে আর কি। হ্যাঁ, সো আমরা একটু সবাই জয়েন করে ফেলি, বন্ধু বান্ধব যারা তাদের একটু শেয়ার মেনশন করে দিব। ঠিক আছে? আমরা আজকে মজা করে এই তিনটা অধ্যায় আমরা আজকে এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে? এই তিনটা অধ্যায় আমরা আজকে আলোচনা করবো। সো সবাই একটু চলে আসো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, ওকে, আমরা একটু শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আমরাও শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করতে থাকো, যাতে তোমরাও তোমাদের বন্ধু বান্ধবরাও যাতে জানতে পারে আর কি। হ্যাঁ, এই বিষয়টা। সো আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 4, 5, 6 এই তিনটা অধ্যায় আমরা এমসিকিউ পড়বো। সো কে কোন জায়গাতে যুক্ত হচ্ছে আমাদের এই ক্লাসে অবশ্যই জানাবা, এবং তোমাদের ফ্রেন্ডকে অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবা, এবং বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবা। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে শেয়ার বা মেনশন করে দাও সবাই একসাথে। এবং তোমাদের কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল, অবশ্যই জানাবা কমেন্ট বক্সে, যাতে আমি বুঝতে পারি। আমাদের সাথে কাজী মুস্তাক আহমেদ আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা কাজী মুস্তাক আহমেদ? বাকিরা একটু জানাও তোমরা কে কোন জায়গায় যুক্ত হচ্ছে, সেটা অবশ্যই জানাতে ভুলবে না, যাতে তোমাদের সম্পর্কে আমি জানতে পারি আর কি। হ্যাঁ, কে কোন জায়গায় যুক্ত হচ্ছ, এবং তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ঠিক আছে? শুরুতে একটু শেয়ার করে দাও। আমরা ক্লাসটা শুরু করলেই আমরা আশা করি আর বলবো না। হ্যাঁ, পায়েল আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, মানে তৌফিকুল ইসলাম পায়েল সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই জানাও কমেন্ট বক্সে, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তা আমরা মজার করে আজকে এই তিনটা অধ্যায়ের এমসিকিউ পড়ে ফেলবো। এমডি রিয়াদ আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, ওকে। এমডি রিয়াদ সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, সবাই একটু চলে আসো, তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারা যুক্ত হতে পারে। ঠিক আছে? তাদেরকে একটু সবাই একটু চলে আসো, সবাইকে আমরা আজকে। আতিকুর রহমান তোহা আছে বরিশাল থেকে, ওকে। তারপর হচ্ছে তৌফিক বলছে আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈশা আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ঈশা সালাম দিয়েছে, আমি ময়মনসিংহ থেকে, ওকে। হাবিবা আক্তার আছে আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। সাদমান আহমেদ আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে দিয়া রানী কার আমাদের সাথে আছে, দিয়া রানী কার আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, ওকে। একটু সবাই শেয়ার করে দিও তো। হ্যাঁ, রেডি 1, 2, 3 সবাই একসাথে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে? রেডি 1, 2, 3 সবাই একটু শেয়ার করে দাও। রেডি 1, 2, 3 একটু শেয়ার করে দাও সবাই একসাথে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, হ্যাঁ, রিয়াদ বলছে স্যার আমি বান্দরবান থেকে। আচ্ছা, তাহলে তো আমাদের ওদিকেরই। আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া, তোমরা জানো, কেরানীহাট। সো এখান থেকে বান্দরবান কিন্তু কাছেই, তাই না? হাবিবা আক্তার আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, ওকে। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা, একযোগে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা ক্লাসটা শেয়ার করে দিই। এমন ক্লাসটা 100 জন না থাকলে কি হবে? একটু সবাই শেয়ার করে দাও। তারপর হচ্ছে তৌফিকুল ইসলাম পায়েল স্যার, আমি রংপুর থেকে, ওকে ফাইন। বাকিরা একটু বলো কে কোন জায়গায় যুক্ত হচ্ছে আমাদের সাথে আজকের ক্লাসে। আমরা এখনই শুরু করে দিব আমাদের ক্লাস, আমাদের ক্লাস শুরু করে দিব। তারপর হচ্ছে সিনথিয়া আফরিন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম, ওকে। বাকিরা একটু চলে আসো, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারা আসতে পারে আমাদের সাথে এই ক্লাসে। শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে আগাচ্ছি। ওকে, আমি ক্লাসের দিকে আগাচ্ছি, চলো দেখো। আমরা আজকে মূলত প্রথমে আমরা চতুর্থ অধ্যায় এমসিকিউগুলো আমরা পড়তেছি, শুরুতে পড়বো। সো প্রথম এমসিকিউ হচ্ছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে 2022 সালে ক দেশে জন্মহার ছিল 50,
মৃত্যুহার 30, অভিবাসন 10, বহির্গমন বহির্গমন হচ্ছে 5। এক্ষেত্রে ক দেশের জনসংখ্যার বৃদ্ধির হার, যেটাকে আমরা মূলত পপুলেশন গ্রোথ রেট বলে থাকি, মানে জনসংখ্যা বৃদ্ধি হার, পপুলেশন পি জি আর বলা হয়, হ্যাঁ, পপুলেশন গ্রোথ রেট। এটা সূত্র হচ্ছে আমাদের যেটা জন্মহার থাকবে মানে সিভিআর থাকবে, তার সাথে যোগ করতে হবে বহিরাগমন যোগ করতে হবে, হ্যাঁ, এবং এই তারপর এটা থেকে বিয়োগ করতে হবে সিডিআর থেকে। সিডিআর মানে হচ্ছে ক্রুড ডেথ রেট বা স্থূল মৃত্যুহার। স্থূল জন্মহারের সাথে বহিরাগমন যোগ, স্থূল মৃত্যুহারের সাথে বহির্গমন কি হবে, যোগ হবে। আমার জায়গা নাই তাই একটু হচ্ছে, সমস্যা নাই। তো জন্মহারের সাথে বহিরাগমন আর মৃত্যুহারের সাথে বহির্গমন কি হবে, যোগ হবে। হওয়ার পর তারপর আমাদের ভাগ করতে হবে, যেটা সেটা হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে এবং আমাদের 100 দিয়ে গুণ করতে হবে মূলত, হ্যাঁ, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। তাহলে আমরা চলো মানগুলি একটু বসাই দিই। সিভিআর মান হচ্ছে কত? সিভিআর মান হচ্ছে 50, তাহলে 50 বসাই দিলাম। জন্মহার 50 এবং এটার সাথে আমরা যোগ করবো বহিরাগমন মানে হচ্ছে এই অভিবাসীর সংখ্যা, যে কথা অভিবাসীর সংখ্যা মানে হচ্ছে এই দেশ থেকে মানে বাইরের দেশ থেকে বাংলাদেশে কি পরিমাণ মানুষ চলে এসেছে, স্থায়ী ভিত্তি বা অস্থায়ী ভিত্তিতে, সেটাকে আমরা বলি অভিবাসীর সংখ্যা বা বহিরাগমনের সংখ্যা। এই যে এখান থেকে পড়বা র এর পরে আগমন, আকার থেকে দেখো আগমন, আকার থেকে আগমন, তার মানে আগমন করছে। জন্মগ্রহণ করলে যখন মানুষ বৃদ্ধি পায়, যেমন মানুষ বৃদ্ধি পায় জন্মগ্রহণ করলে, ঠিক সেমভাবে বহিরাগমন হলে বাইরের দেশ থেকে আগমন করলে মানুষ, তখন কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আমরা এই দুটো যোগ করে দিব, সেটা হচ্ছে বহিরাগমন, আমরা লিখবো এখানে 5 লিখলাম। এরপর এখান থেকে আমরা বিয়োগ করব, কি বিয়োগ করব? আমরা সিডিআর আমরা যোগ করে ফেলে, চলো সিডিআর কত আছে, মানে ক্রুড ডেথ রেট বা স্থূল মৃত্যু হচ্ছে 30 লিখলাম। এটার সাথে আমরা যোগ করব, 30 সাথে আমরা যোগ করে দিব, কি যোগ করে দিব? 30 সাথে যোগ করবো আমরা বহির্গমন মানে হচ্ছে এই দেশ থেকে বাইরের দেশে যে পরিমাণ মানুষ স্থায়ী ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে চলে গিয়েছে, সেটাকে আমরা বলি বহির্গমন। যেটাতে র্যাপ আছে, এই র্যাপটা দেখে মনে রাখবা, বিমানে করে মানুষ, একটা বিমান যখন রানওয়ে থেকে যখন উপর দিকে এভাবে করে উঠে, এটা দেখতে এই বিমানের মতো, তাই না? এভাবে করে উঠে চলে যায় শু করে। এই যে এটা হচ্ছে বিমান, তো বিমানে করে মানুষ যদি বাইরের দেশে চলে যায়, তাহলে মানুষ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। মৃত্যুবরণ করলে যখন যেমন কমে, বহির্গমন হইলেও তেমন কমে যায় মানুষ, তাই এই দুটো যোগ করতে হবে, হ্যাঁ। তাহলে 30 সাথে আমরা যোগ করবো এটা হচ্ছে 5। ওকে, তারপর আসো, আচ্ছা এটা 5 ছিল না তো, এটা 10 ছিল, আমি ভুল লিখছি, তোমরা বলবা না? এটা 10 ছিল, এটা ছিল 10, হ্যাঁ 10। আর 30 হচ্ছে মৃত্যুহার, এটার সাথে যোগ করতে হবে এই যে বহির্গমন, এটা 5 যোগ করতে হবে। আচ্ছা, এটা ভাগ করতে হবে 1000 দিয়ে এবং 100 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। এবার তোমরা আমাকে বলো উত্তর কত হবে। ঠিক আছে, আমি করে দিব নাকি তোমরা বলবো উত্তর? মেহেদি বলছে বিগ ফ্যান ভাইয়া, এসএসসি 25, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান মেহেদি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা হচ্ছে একটু সবাই বলি যে এখানে তাহলে হবে, এটা হবে 60, হ্যাঁ 60 মাইনাস এর সাথে যোগ করলে হবে 35, তাহলে 35 বিয়োগ দিব এবং ভাগ করতে হবে 1000 দিয়ে এবং গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে আসা হচ্ছে 2.5 বা 2.5। এটা হচ্ছে আমাদের কি এসেছে বলো তো? 2.5 হচ্ছে আমাদের পিজিআর এসেছে, পিজিআর পপুলেশন গ্রোথ রেট এসেছে, হ্যাঁ পিজিআর বা পপুলেশন গ্রোথ রেট এসেছে আমাদের 2.5। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি, তাহলে আমরা পেয়ে গিয়েছি, তাই না? উত্তর হবে কত? উত্তর হবে 3 নাম্বারটা। তোমাকে পারছো উত্তর করতে? পারছো কেউ? সিদ্রাতুল মুন্তাহা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। হাবিবা আছে 2.5, রিয়াদ বলছে 2.5। ওকে, সবাই একটু শেয়ার করে দিও, হ্যাঁ ক্লাসে সবাই একটু শেয়ার করে দিবো, যারা পরবর্তী যুক্ত হচ্ছে ক্লাসে শেয়ার করে দিব। তো হচ্ছে 2.5। চলে আসে আমরা পরবর্তী কোয়েশ্চেন। বলছে নিচের কোনটি জ্যামিতিক হারের উদাহরণ? বলছে কোনটা জ্যামিতিক হারের উদাহরণ? খুবই সহজ উত্তর। জ্যামিতিক হার কোনটা? মূলত এখানে আমাদের ফোর্থ চ্যাপ্টারে দুইটা আমাদেরকে হার জানতে হয়, একটা হচ্ছে জ্যামিতিক হার, একটা হচ্ছে গাণিতিক হার, হ্যাঁ। একটা জ্যামিতিক হারটা কি, গাণিতিক হার। আমি একটা ফোন রিসিভ করি, হ্যাঁ একটা ফোন জাস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ চিনি তো, কেন চিনবো না?
হ্যাঁ আসিও, আসিও। আমি ক্লাসে, তো তুমি আমাকে মেসেজ দিও। হ্যাঁ, মেসেজ দাও, হোয়াটসঅ্যাপ মেসেজ দিও। হ্যাঁ, আমি ক্লাস চলতেছে, তো আমি ক্লাস চলতেছে, ক্লাস নিচ্ছি। তাহলে উত্তর কি হবে এটা? এটা উত্তর হচ্ছে, এখানে দুইটা হার আছে, একটা হচ্ছে জ্যামিতিক হার, একটা হচ্ছে গাণিতিক হার। গাণিতিক হার কি? একের পরে 2, 3, 4, 5, 6, 7 এবার যদি বাড়ে, এটাকে আমরা বলি গাণিতিক হারে বৃদ্ধি পায়। মূলত একটা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, আর জনসংখ্যা মানে পপুলেশন সেটা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। কি হবে? 1 ডাবল, 2 ডাবল, 4 ডাবল, 8 ডাবল, 16 ডাবল, 32 এভাবে করে মূলত বৃদ্ধি পেয়ে থাকে। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। কি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়? আমাদের হচ্ছে জনসংখ্যা। তাহলে এখানে কোনটা জ্যামিতিক হার? সব বলো তো, কোনটা জ্যামিতিক হার একটু বলতে হবে সবাইকে, দ্রুত। কোনটা জ্যামিতিক হার হবে? উত্তর হচ্ছে 4 নাম্বারটা না, 1 ডাবল, 2 ডাবল, 4 ডাবল কি 8। তাহলে এটা গেল 2 নাম্বার। এরপর চলে আসো, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, যারা আমাদের 26-এর শিক্ষার্থী আছো, হ্যাঁ আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে কিন্তু ক্লাস চলতেছে। তো তোমরা যারা এখনো ভর্তি হও না আমাদের এএফআরবি ব্যাচ, ফাইনাল ডিভিশন ব্যাচ, তো তোমরা দ্রুত এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই ব্যাচে আমাদের কোর্স হচ্ছে 5,000 টাকা ডিসকাউন্ট, আমরা ভর্তি নিচ্ছি 2,000 টাকায়। সো দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মানে যারা ভর্তি হয়ে গেছে অলরেডি তারা জানা দিবা, আর যারা ভর্তি হওয়া নাই তারা তোমরা ভর্তি হয়ে যাবে আগে, তারপর তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবা। ঠিক আছে? সো এরপরে চলে আসি আমরা 3 নম্বর কোয়েশ্চেন। দেখো এখানে বলছে যে জনসংখ্যা তত্ত্বের m সমান a - o ডিভাইড বাই o সমীকরণে m 0 হলে কি নির্দেশ করে? মূলত m যদি শূন্য হয় তাহলে সেটা কি নির্দেশ করে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। মূলত m এর মানটা 3 ধরনের হতে পারে। m সমান ধনাত্মক হতে পারে, m সমান শূন্য হতে পারে, m সমান হচ্ছে ঋণাত্মক হতে পারে। মূলত m যদি ধনাত্মক হয় এটাকে আমরা বলি অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা। ঠিক আছে? অধিক জনসংখ্যা। আর যদি m সমান শূন্য হয় এটাকে আমরা বলি মূলত কাম্য জনসংখ্যা। কি বলি? কাম্য জনসংখ্যা। আর m সমান যদি ঋণাত্মক হয় এটাকে আমরা বলি নিম্ন বা কম জনসংখ্যা। হ্যাঁ, নিম্ন জনসংখ্যা বা কম জনসংখ্যা। ঠিক আছে? তাহলে এই তিনটা কথা মনে রাখবা। তাহলে m এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? এখানে কাম্য জনসংখ্যা হবে। উত্তর কি হবে? কাম্য জনসংখ্যা। ওকে, আমরা কি পারবো? সবাই একটু বলতে পারবে কিনা? ওকে ফাইন। এবার চলো আমরা এরপরে যাচ্ছি। হ্যাঁ, আমরা এরপরে যাই। এরপরে হচ্ছে আমাদের এটা হবে কাম্য জনসংখ্যা। বলছে কাম্য জনসংখ্যার সূত্রটি প্রদান করেন। আসলে একটা জিনিস এখানে ভুল আছে। ভুলটা হচ্ছে কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নেই। আসলে এখানে সূত্র যেটা সেটা হচ্ছে m সমান a - o। এই যে m মানে কিন্তু অসামঞ্জস্যের পরিমাণ বা ম্যানেজমেন্ট বা অসামঞ্জস্য মানে আমরা কাম্য থেকে কতটুকু দূরে আছে সেটা বোঝাই, অসামঞ্জস্যতা আছে। কিন্তু আসলে কাম্য জনসংখ্যা বের করার কোনো সূত্র নাই। এই ও এর মান কিন্তু পরীক্ষায় দেওয়া থাকে। তো সব বইতে লিখে বিদায় এটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। মূলত কাম্য জনসংখ্যার কোনো সূত্র নেই। তবে জনসংখ্যা কাম্য স্তর রয়েছে কিনা তার নির্ণয়ের এই সূত্রটা আছে, যেটা ডাল্টন দিয়েছে মূলত। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে, যেহেতু প্রচলিত সবাই এটাই মনে করে যে এটা কাম্য জনসংখ্যার সূত্র m সমান a - o, সেজন্য এটা হবে ডাল্টন হবে উত্তর। উত্তর আমরা কি লিখবো? ডাল্টন লিখবো। ঠিক আছে? এরপর আসো, তাহলে এটা ডাল্টন হবে। 5 নম্বর দেখো, বলছে জনসংখ্যা পরিমাপে ব্যবহৃত পদ্ধতি। জনসংখ্যা পরিমাপের জন্য ব্যবহৃত পদ্ধতি কয়টা বলছে? মূলত জনসংখ্যা পরিমাপ বা আদমশুমারি বা বলতে পারো জনসংখ্যা গণনার কয়টা পদ্ধতি আছে? জনসংখ্যা গণনার মূলত 4টা পদ্ধতি আছে। প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা, বৈধ গণনা, আরটা হচ্ছে প্রকৃত গণনা। ঠিক আছে? 4টা পদ্ধতির মাধ্যমে আমরা জনসংখ্যা কাউন্ট করতে পারি। ঠিক আছে? একটা দেশের। তো সেটা ডিটেলসে বলতেছি না, জাস্ট 4টা মনে রাখতে পারলে হবে। তাহলে আদমশুমারি পদ্ধতি হচ্ছে বা জনসংখ্যার তথ্য সংগ্রহ পদ্ধতি বা পরিমাপ পদ্ধতি হচ্ছে 4টা। আরটা আছে তথ্য সংগ্রহ পদ্ধতি, তাও 4টা। উত্তর হচ্ছে 4 হবে। এরপর আসে আমরা 6 নম্বরে যাই। 6 নম্বর বলছে চিত্ত বিনোদন এবং উন্নত শিক্ষার কারণে জন্মহার হ্রাস পায়, বৃদ্ধি পায়, স্থির থাকে, দ্বিগুণ হয়। কোনটা হবে বলো তো? সবাই একটু উত্তর করো, 6 নম্বরে সবাই একটু আনসার করো, দ্রুত বলবা। আর উত্তর করার নিয়মটা একটু বলে দিই।
উত্তর করার নিয়মটা হচ্ছে উত্তর লিখবে ব্যাপারে 6, মনে করো 6 এর উত্তর ক মনে হচ্ছে এভাবে লিখবা, হ্যাঁ, অথবা 6 এর উত্তর তোমার মনে হচ্ছে এটা গ হবে, তো গ এভাবে লিখবা। ওকে, দ্রুত সবাই একটু লিখো তো। চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার কি হবে? চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার কি হবে জানা তো। চিত্ত বিনোদন ও উন্নত শিক্ষার কারণে জন্মহার কি হবে? উত্তর হচ্ছে যখনই মানুষ চিত্ত বিনোদনে থাকবে তখন মানুষ জনসংখ্যা বৃদ্ধি বা এদিকে মানুষ মনোযোগ কম দিবে, বুঝছো, সেজন্য জনসংখ্যা কমবে। আবার উন্নত শিক্ষা যদি আমরা শিক্ষিত হই তখন আমরা সচেতন হব, আমরা জানবো যে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি হলে, একটা ফ্যামিলিতে জনসংখ্যা বৃদ্ধি হলে সেটা অতিরিক্ত হয়ে গেলে একটা দেশের জনসংখ্যা সেটা মোটেও ভালো নয়, সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো সেই কথাটা এখানে বলা হয়েছে, তাহলে আনসার হচ্ছে জনসংখ্যা হ্রাস পাবে। এবার জনসংখ্যার নির্ধারক হলো, জনসংখ্যার নির্ধারক কোনটা? একটা বা জন্মহার, ভৌগোলিক আয়তন, নিট অভিবাসন। মানে একটা দেশের জনসংখ্যা কি কারণে, তুমি বলতে পারো নির্ধারক মানে বোঝাচ্ছি যে একটা দেশের জনসংখ্যা কি কারণে বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে। একটা দেশের জনসংখ্যা কি কারণে বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে? একটা হচ্ছে জন্মহার, ভৌগোলিক আয়তন, নিট অভিবাসন, এগুলোর মধ্যে কোনটা হবে? একটা দেশের জনসংখ্যার নির্ধারক কোনটা হতে পারে? দ্রুত একটু বলতো দেখি সবাই, একটা দেশের জনসংখ্যার নির্ধারক কোনটি? একটা দেশের জনসংখ্যার নির্ধারক কোনটি? সাইদ সরকার বলছে আমাদের 6-এর 1 হবে, মানে আবার 7 নাম্বার চলে আসছে, 7-এর উত্তর করো। 7-এর 4 বলছে অনেক, অনেকের 7-এর 1 বলছে, অনেকের 7-এর 2 বলছে। উত্তর হচ্ছে জনসংখ্যার নির্ধারক হচ্ছে এক দেশের জনসংখ্যা যখন বেশি হয়, জন্মহার যখন বেশি হয় তখন জনসংখ্যা বৃদ্ধি পায়। ভৌগোলিক আয়তনের উপর আসলে জনসংখ্যা বৃদ্ধি নির্ধারক ডিপেন্ড করে না। ছোট দেশ হলে জনসংখ্যা ছোট হবে, বড় দেশ হলে জনসংখ্যা বেশি হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে জনসংখ্যা বাড়বে না কমবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, বুঝছো? তাহলে এটা হবে না উত্তর। নিট অভিবাসনের উপর ডিপেন্ড। নিট অভিবাসন মানে কি? আমাদের যে ইম্পোর্ট মানে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে নিট অভিবাসন বা নেট মাইগ্রেশন পাওয়া যায়। এনএম মানে নেট মাইগ্রেশন বা নিট অভিবাসন পাওয়া যায় আই মাইনাস ও, মানে ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশন বাদ দিলে এটাকে আমরা নিট অভিবাসন, নিট অভিবাসন বলে থাকে, ঠিক আছে। তাহলে এই এরপর আসো, তাহলে আসতে হবে যে 1 ও 3 জন্মহার এবং কি নিট অভিবাসন। আচ্ছা, আমাদের 27-এর যারা আছো এখানে কেউ আছো 27-এর যাদের ইকোনমিক্সের প্রবলেম, শুধু তোমাদের জন্য কিন্তু থাকছে আমাদের ইকোনমিক্স 0 হিরো ব্যাচ, যেটা ক্লাস শুরু হবে আগামী 1 তারিখ থেকে। খুবই মানে গোছানো একটা কোর্স, এবং এই একটা কোর্স করলে তোমার ইকোনমিক্সে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। জাস্ট তোমাকে ইনভেস্ট করতে হবে 1000 টাকা। ফার্স্ট ক্লাস আমরা 2টা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট 1000 টাকা দিয়ে তোমার লাইফ টাইমের জন্য তোমার কি ইকোনমিক্সের মানে সব প্রবলেম সলভ। অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ব্যাচের ক্লাস করতে পারবা, ঠিক আছে, তোমার এসএসসি পরীক্ষা পর্যন্ত, 27-এর পরীক্ষা পর্যন্ত। তো এরপর হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায় হলো, মানে মানব সম্পদ উন্নয়ন আমরা কিভাবে করতে পারি। 1, শিক্ষা এবং প্রশিক্ষণের প্রসারের মাধ্যমে, বিনিয়োগ হ্রাস বা উৎপাদন হ্রাসের মাধ্যমে, পরিবেশ ও সামাজিক উন্নয়নের মাধ্যমে। কোনটা হবে? উত্তর করো দেখি 8 নম্বর সবাই, 8 নম্বর একটু সবাই উত্তর করো তো। সবাই একটু 8 নম্বর উত্তর করে দাও। বলছে 1 ও 2, 1 3, 2 3 আর হচ্ছে 1 2 3, কোনটা হবে? মেহেজাবিন চৌধুরী বলছে আমাদেরকে 8-এর উত্তর হবে 2, 8-এর উত্তর 2 বলছে, অর্থাৎ 1 এবং 3 বলছে। এক মানুষ শিক্ষা বা প্রশিক্ষণের প্রসারে, পরিবেশ এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে, বিনিয়োগ হ্রাস, উৎপাদন হ্রাস। দেখো, বিনিয়োগ হ্রাস পাইলে, উৎপাদন হ্রাস পাইলে কি মানুষ উন্নয়ন হবে না? তো এটা তো আরো খারাপ হবে যে, হ্যাঁ, তাহলে এটা হবে না। শিক্ষা উন্নয়ন, প্রশিক্ষণ উন্নয়ন এটা ঠিক আছে, এবং পরিবেশ উন্নয়ন এই দুটো ঠিক আছে, পরিবেশ বা সামাজিক উন্নয়ন এই দুটো ঠিক আছে। তাহলে 1 নম্বর আর 3 নম্বর হবে। এরপর আসো, বলছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের উপেক্ষিত হয়েছে। ম্যালথাস জনসংখ্যা তত্ত্বে কোন বিষয়টা উপেক্ষিত হয়েছে, মানে তিনি আলোচনা করে নাই, হ্যাঁ, সেটা কোনটা হবে? এটা আনসার করো তো দেখি সবাই। 8 নম্বর, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে উপেক্ষিত হয়েছে কোনটা? ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব উপেক্ষিত হয়েছে কোনটা?
দ্রুত বলবো, আমরা একটু দ্রুত আগাবো, হ্যাঁ? জাস্ট কোয়েশ্চেন আসার সাথে ধুম করে আনসার করে ফেলবা সবাই। আর সবাই শেয়ার করছো ক্লাস? কেউ তো শেয়ার করেনি মনে হয়, আমি তো দেখতে পাচ্ছি না। একটু শেয়ার করে দিও নিজের প্রোফাইলে, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, একটা শেয়ার করে দাও। একটা শেয়ার তো প্রাপ্য আমি, তাই না? দাও। তাহলে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বে উপেক্ষিত হয়েছে কোনটা? ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব উপেক্ষিত হয়েছে কোনটা সেটা একটু বলো। ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব উপেক্ষিত হয়েছে, ওকে, উত্তর হচ্ছে আর্থসামাজিক তাৎপর্য, এটা উপেক্ষিত হয়েছে কিনা। 2 জনসংখ্যার গুণগত দিক। 3 নম্বর খাদ্য উৎপাদনের প্রযুক্তির কথা। তাহলে কোনটা উপেক্ষিত হয়েছে? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, অনেকে বলছে 2 হবে, অনেকে বেশিরভাগ 2 বলছে, 9 2 বলছে না, 9 হবে 3 নাম্বারটা। দেখো এখানে আর্থসামাজিক তাৎপর্যের কথা কিন্তু এখানে ওই ইয়ার মধ্যে তো বলা নাই, ম্যালথাস তত্ত্বের মধ্যে তো এমনি তো এটা নিয়ে কোনো কথা বলা হয়নি, বুঝছো? জনসংখ্যার গুণগত দিক এটা এখানে বলা হয় নাই, মূলত এটাই ছিল। আর খাদ্য উৎপাদনের প্রযুক্তির কথা তিনি বলেন নাই, যেমন শিল্প বিপ্লব এগুলোর কথা তিনি বলেন নাই, এই কথাটাই হবে উত্তর। তাহলে উত্তর হবে 2 ও 3। উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3 হবে উত্তর, হ্যাঁ? তাহলে এটা গেল। এবার একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে আমাদের বলেছে যে মিস্টার শফিকের দেশের মোট জনসংখ্যা 16 কোটি। দেশটি হতে 1 কোটি লোক বিভিন্ন দেশে স্থায়ীভাবে গমন করে এবং 2 কোটি লোক দেশে আগমন করে। তার বলছে দেশটি হতে 1 কোটি লোক বিভিন্ন দেশে স্থায়ীভাবে গমন করে এবং 2 কোটি লোক দেশে আগমন করে। বলছে উদ্দীপকের নিট অভিবাসন হার কত? এখানে বলছে নিট অভিবাসন হার কত হবে। তো তোমাকে সূত্র মনে রাখতে হবে, নেট মাইগ্রেশন রেট, NMR, এটাকে আমরা বলি NMR, নেট মাইগ্রেশন রেট। এটার সূত্র হচ্ছে ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন ডিভাইডেড বাই টিপি টোটাল পপুলেশন ইন্টু 1000। সূত্র হচ্ছে এটা। তাহলে কেমনে করব? ইন মাইগ্রেশন মানে হচ্ছে বাইরের দেশ থেকে আমাদের দেশে কি পরিমাণ মানুষ চলে এসেছে, আগমন করেছে, যেটাকে আমরা বহিরাগমনও বলে থাকি। তাকে বলা হচ্ছে যে দেশটিতে 1 কোটি লোক বিভিন্ন দেশে স্থানান্তরিত বা গমন করেছে, আর 2 কোটি লোক দেশে আগমন করেছে। তাই আগমন যেটা করছে ইনমাইগ্রেশন, সেটাকে বলে এই যে ইনমাইগ্রেশন। সেই ইনমাইগ্রেশন হচ্ছে 2, আর চলে গিয়েছে বাইরের দেশে সেটা হচ্ছে 1 কোটি। তাহলে 1 আমরা বিয়োগ করব, সবগুলো আমরা কোটিতে লিখতেছি, তো শূন্য লেখার দরকার পড়বে না আশা করি, ঠিক আছে? আমরা সবগুলো কোটিতে যেহেতু লিখবো, শূন্য লেখার দরকার পড়বে না। এটাকে ভাগ করতে হবে 16 কোটি দিয়ে এবং 1000 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, ওই 1কে ভাগ করতে হবে 16 দিয়ে, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তর হবে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে? উত্তর হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, 1কে ভাগ করতে হবে 16 দিয়ে এবং 1000 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে হবে 62। ও আমি কি লিখছি মনে হয়, দাঁড়াও। তাহলে 1কে ভাগ করতে হবে 1 ভাগ 16, 1কে ভাগ করতে হবে 16 দিয়ে ইন্টু 1000, 62, না 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 বলেইছে। তাহলে 100 দিয়ে গুণ হবে না, 100 দিয়ে গুণ তো না, এটা তো পার্সেন্টেজ থাকে। নিট অভিবাসন হারের তো প্রতি 1000 জনে দেখতে হয়, 1000 জনে। এটা ওরা 100 দিয়ে করলো কেন? আচ্ছা যাই হোক, এটা উত্তর কিন্তু হওয়ার কথা ছিল 62 দশমিক, মানে 62 দশমিক, এটা তো হওয়া ছিল 62.5, এত হওয়ার উচিত ছিল। কারণ এই নিট অভিবাসন হার বের করতে মূলত 1000 জনে বের করতে হয়, হ্যাঁ? কিন্তু এখানে অপশনের মধ্যে কিন্তু সেটা নাই, অপশনের মধ্যে 6.25 আছে, 6.25 আছে এখানে। তার মানে এখানে ওরা 100 দিয়ে 1000 দিয়ে গুণ না করে কত দিয়ে গুণ করছে, 100 দিয়ে গুণ করছে, পার্সেন্টেজ আকারে দেখাইছে। তো তখন আনসার হবে 6.25, মানে একটা দশমিক এর পাশে চলে আসবে আর কি, ঠিক আছে? 1 গড় এর পাশে চলে আসবে। তাহলে আনসার হবে 6.25। এটা যদিও 62.5 হওয়ার কথা, কিন্তু এখানে ভুলে এটা 1000 দিয়ে করেন, ওরা 100 দিয়ে গুণ করছে, ঠিক আছে? তাহলে যেহেতু অপশন আমাদের ওটা নাই, তাহলে আমরা এটা আনসার করবো, 6.25 হবে উত্তর। ওকে, তাহলে এটা গেল। এরপর আসো আমরা যাই 11 নম্বর কোয়েশ্চেন। বলছে বিএসটিআই পুনরূপ কি? তোমরা সবাই জানো এই যে বিএসটিআই কর্তৃক বিভিন্ন জায়গায় রেড মারা হয়, যে ক্ষতিপূরণ নেওয়া হয়। বিএসটিআই হচ্ছে আমাদের পণ্যের মান কি করে থাকে, আমাদের মান নির্ধারণ করে থাকে বা মানগুলো সংরক্ষণ করে থাকে বা দেখে যে ঠিকমতো করতেছে কিনা, উৎপাদন করতেছে কিনা, কোনো দ্রব্যের মান ঠিক আছে কিনা। তো এটাকে বলা হয় বিএসটিআই। এটা পুনরূপ কি হবে? পুনরূপ হচ্ছে বাংলাদেশ, বলো তোমরা করো, আমরা বলবো না, তুই বলো উত্তর কি হবে?
বিএসটিআই এর পুনরূপ কি হবে? সবাই একটু উত্তর করো তো, বিএসটি এর পুনরূপ কি হবে? ওকে, উত্তর হচ্ছে এক নাম্বারটা। হ্যাঁ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট হবে। হ্যাঁ, এক নাম্বারটা হবে। এরপর দেখো 12 নম্বর বুঝতে, খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পায় কেন? খাদ্যের প্রাপ্যতা নির্ধারক কোনটি, বা খাদ্যটা বৃদ্ধি পাবে কেন? খাদ্যের প্রাপ্যতা কখন বাড়বে? মূলত প্রশ্ন হচ্ছে এটা। এক নম্বর খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য, খাদ্যের মজুদ বাড়ানোর জন্য, খাদ্যের চাহিদা বৃদ্ধির জন্য, খাদ্যের যোগান বাড়ানোর জন্য। কি করলে আমাদের খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পায়, বা বলতে পারো খাদ্যের প্রাপ্যতার নির্ধারক কোনটি? খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য। হ্যাঁ, খাদ্যের যোগান বৃদ্ধি, যোগান বাড়ানো এটাও এক ধরনের হইতে পারে, তবে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করলে সবচেয়ে বেস্ট অপশন আর কি এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা এক নাম্বারটা বলতে পারি। এই 4 নাম্বারটা কিন্তু রাইট আনসার, কিন্তু এক নাম্বারটা আমরা বলাটাই সবচেয়ে বেশি বেস্ট হবে। 2 নাম্বারটা কিন্তু রাইট আনসারের মতো মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য, এটা হবে উত্তর। ওকে, তারপর আসো বলছে 13 নম্বর, খাদ্য নিরাপত্তার দিক কয়টি? মানে খাদ্য নিরাপদ কিনা সেটা আমরা কয়টা দিক দেখলে বুঝতে পারবো? মূলত খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে, বলে দিব আমি? আচ্ছা, বলে দিচ্ছি। খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে 3টা। এক নম্বর হচ্ছে খাদ্যের প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা, মানে এক নম্বর প্রাপ্যতা মানে হচ্ছে খাদ্য সবার জন্য ঠিক মতো আছে কিনা, ক্রয়যোগ্যতা মানে হচ্ছে সবার খাদ্যের মধ্যে আছে কিনা খাদ্য, এরপর হচ্ছে খাদ্যের যে গুণগত মান, ঠিক আছে, সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে 3টাই আমাদের খাদ্য নিরাপত্তার দিক হচ্ছে 3টা, মানে উপযোগিতা, লাস্টটা বলা হয় খাদ্যের উপযোগিতা, বা বলতে পারো খাদ্য আমাদের পুষ্টিগুণ সমৃদ্ধ কিনা। তাহলে উত্তর হচ্ছে 3, খাদ্য নিরাপত্তার দিক হবে 3টি। এরপর হচ্ছে এনজিও এর পুনরূপ কোনটি? পুনরূপ কি? এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, তাহলে এনজিও এর পুনরূপ কি হবে? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হবে। ওকে, তাহলে এনজিও এর পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সবাই পারার কথা। আচ্ছা, যারা 26-এর আছো ইকোনমিক্স নিয়ে প্রবলেম, শুধু ইকোনমিক্স নিয়ে প্রবলেম, তারা কিন্তু বলতে পারো ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ। আর যাদের সব বিষয়ে প্রবলেম, তারা কিন্তু ভর্তি হবে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ, যে ব্যাচে ক্লাস চলতেছে, এই ব্যাচেও ক্লাস চলতেছে। তো যাদের প্রবলেম আছে ইকোনমিক্সে তারা এই ব্যাচে ভর্তি হবে, আর যাদের সব বিষয় তারা এফআরবি ব্যাচে ভর্তি হবা। ঠিক আছে, সো ভর্তি হওয়ার জন্য আমাদের এই পেজে মেসেজ দিলে হয়ে যাচ্ছে। বলছে খাদ্য উৎপাদনকারী বা আমাদের পড়ালেখার যারা ইউটিউব থেকে দেখতেছো, পড়ালেখা পেজে ইউটিউব কল দেবো, অথবা এই ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার যোগাযোগ করবা। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান, মান নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রতিষ্ঠানের নাম কোনটি? একটু আগে বলছি তোমাদেরকে। এই কাজটা করে কে একটু বলো তো, এই কাজটা কে করে? 15 নাম্বারটা বলো, 15 নাম্বার শুনতে হবে। 15 নাম্বার উত্তর করা দেখি সবাই। হয়েছে? পারবো? আচ্ছা, তাহলে আনসার হবে বিএসটিআই। উত্তর কি হবে? বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। তারপর সে বলছে খাদ্যের ক্রয়যোগ্যতার অন্যতম নির্ধারক কোনটা? ক্রয়যোগ্যতা মানে কিনতে পারবে খাদ্য, এটা নির্ধারক কোনটা? 1, মাটির উর্বরতা বৃদ্ধি করা, 2, কর্মসংস্থান সৃষ্টি করা, 3 নাম্বার খাদ্যের পুষ্টিগুণ অবহিতকরণ। খাদ্যের ক্রয়যোগ্যতার মধ্যে কি এটা থাকা দরকার? খাদ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। খাদ্যের ক্রয়যোগ্যতা বলছে, খাদ্যের ক্রয়যোগ্যতা আসলে মূলত ডিপেন্ড করবে কোন বিষয়ের উপর জানো? আমার খাবারটা আমি কিনতে পারবো এমন কখন হবে? যখন আমাদের সবার ইনকাম থাকবে, আয় থাকবে। আর আয় কখন থাকে জানো? যখন আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তখনই আমাদের ইনকাম বাড়বে সবার। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? কর্মসংস্থান বৃদ্ধি পেলে
খাদ্যের ক্রয়যোগ্যতা বাড়বে, আমরা কিনতে পারবো বেশি বেশি যখন আমাদের ইনকাম বাড়বে, টাকা বাড়বে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 2, কর্মসংস্থান কি করা, সৃষ্টি করা। এবার হচ্ছে 17 নম্বর, বলছে খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয়। খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় কখন? খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয়, খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় কখন? উত্তর হচ্ছে স্বল্প উৎপাদনশীলতার কারণে, অপর্যাপ্ত খাদ্যের প্রবাহের কারণে, ভর্তুকির কারণে। তাহলে কোনটা হবে উত্তর? খাদ্যের প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হয় মানে খাদ্য আমি পাচ্ছি কি না সেটা ঠিকমতো হয় না, বা এটা বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। স্বল্প উৎপাদনশীলতার কারণে, হ্যাঁ হইতে পারে, আমার কম উৎপাদন হচ্ছে তাই। অপর্যাপ্ত খাদ্যের প্রবাহের কারণে, এটাও হইতে পারে। ভর্তুকির কারণে না, ভর্তুকির কারণে হইতে পারে না, ভর্তুকি দিলে তো আরও ভালো, আর বেশি উৎপাদন হবে। কৃষকরা যদি ভর্তুকি পায়, যে তাদেরকে কিছু টাকা সরকার থেকে দিয়ে দেওয়া হচ্ছে, মানে দেওয়া যাচ্ছে যে 1 কেজি সারের দাম 50 টাকা হওয়ার কথা, কিন্তু সরকার 20 টাকা দিয়ে দিচ্ছে যে উৎপাদন করতেছে তাকে, এবং তাকে 30 টাকা দরে বিক্রি করতে বলতেছে বাইরে। তাহলে সেক্ষেত্রে তো সরকার উল্টা কি হচ্ছে যে ভর্তুকি দিচ্ছে, তাহলে তো কৃষকদের আরও লাভ হবে, আরও উৎপাদন বাড়বে। তাহলে উত্তর হবে 1 ও 2 এটার 17 নম্বর। 18 নম্বর বলছে যে নিরাপদ খাদ্য বলতে বোঝানো হয়েছে। নিরাপদ খাদ্য বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে সেটা এখানে উপস্থাপন করছো। হ্যাঁ, তাহলে নিরাপদ খাদ্য বলতে বোঝানো হয়েছে কাকে? 1 নাম্বার, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত হতে পারে। উপযুক্ত তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ, এটাও হতে পারে। দেহের চাহিদা অনুসারে খাদ্যভোগ, না, দেশের চাহিদা অনুযায়ী খাদ্যভোগ, এটার সাথে খাদ্যের, নিরাপদ খাদ্যের কোনো সম্পর্ক নেই। নিরাপদ খাদ্য মানে হচ্ছে এমন খাদ্য যেটা আমাদের জন্য, শরীরের জন্য ভালো, এরকম। কিন্তু খাদ্যের চাহিদা অনুসারে খাদ্যভোগ, মানে দেহের চাহিদা অনুসারে খাদ্যভোগ করো বা না করো সেটা তোমার বিষয়, কিন্তু মেন হচ্ছে আমাকে খাদ্যটা কি হইতে হবে, যে প্রাপ্যতা বলতে আমরা, নিরাপদ খাদ্য বলতে আমরা ওটা বোঝাই, প্রাপ্যতা থাকতে হবে, খাদ্যটা দূষণমুক্ত যেন না হয় সে বিষয়ে নজর রাখতে হবে। তাহলে আনসার হবে 1 ও 2, 3 নাম্বারটা হবে না। এরপর আসো, বলছে দরিদ্র এবং ভূমিহীন লোকেদের এই প্রকল্পের আওতায় এনে জীবিকা নিশ্চিত করার মাধ্যমে দরিদ্র দূর করার প্রয়াস চালানো হয়। প্রকল্পটির নাম কি? কি বলছে? যে দরিদ্র এবং ভূমিহীন লোকেদের এই প্রকল্পের আওতায় এনে জীবিকা নিশ্চিত করা মাধ্যমে দরিদ্র কি করা, দূর করা এবং প্রয়াস, দরিদ্র দূর করার জন্য প্রয়াস চালানো হয়। তাহলে প্রকল্পটার নাম কি বলা হয়েছে? 1 নম্বর বলছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়স্থল প্রকল্প, তারপর হচ্ছে ভিজিএফ প্রকল্প, ঘরে ফেরা প্রকল্প। উত্তর হচ্ছে একটি বাড়ি একটি খামার প্রকল্প হবে উত্তর। যেখানে মূলত যারা দরিদ্র ভূমিহীন তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে প্রত্যেকটা বাড়িতে একটা কি করা, খামার তৈরি করা, ছোটখাটো খামার তৈরি করার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে উত্তর হবে একটি বাড়ি একটি খামার প্রকল্প হবে। হ্যাঁ, তারপর আসো, এ বলছে এটি সরকারের কোন কর্মসূচি নিশ্চিত করে? আর্থিক উন্নয়ন মানে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, উন্নয়ন কর্মসূচি। তাহলে কোনটা আনসার হবে? 20 নম্বরটা আনসার করো সবাই। সবাই একটু 20 নম্বরটা উত্তর করো, যে এটি সরকারের কোন কর্মসূচিকে নিশ্চিত করে? আর্থিক উন্নয়ন করা, অর্থনৈতিক উন্নয়ন, হ্যাঁ ঠিক আছে। সামাজিক নিরাপত্তা বলতে পারো, সামাজিক নিরাপত্তাও বৃদ্ধি পাচ্ছে তো, মানুষজন যেহেতু ঠিকমতো চাষবাস করবে বা এরকম কিছু। উন্নয়ন কর্মসূচি, এটাও বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1, 2, 3, এটা সরকার একটা উন্নয়ন কর্মসূচির মধ্যেও পড়বে। তারপর চলে আসছি 21 নম্বরটা, বলছে ফিনিশ। আমরা কিন্তু চলে আসছি এই পরবর্তীতে 6ষ্ঠতে চলে আসছি, 4, 5, হ্যাঁ 6ষ্ঠতে চলে আসছি। বলছে ফিনিশ, ফিনিশ শব্দের অর্থ কোনটা? অর্থ সংগ্রহ করা, অর্থ ব্যয় করা, শেষ করা, আয় করা। বলো ফিনিশ শব্দের অর্থ কি? ফিনিশ, FINIS, ফিনিশ শব্দের অর্থ কোনটা? ফিনিশ শব্দের অর্থ কোনটা? অর্থ সংগ্রহ করা, অর্থ ব্যয় করা, শেষ করা, আয় করা, কোনটি হবে? ফিনিশ শব্দের অর্থ কোনটি? অর্থ সংগ্রহ করা, অর্থ ব্যয় করা, শেষ করা, আয় করা, কোনটি হবে?
একটু বলো সবাই। 21 নম্বরের উত্তর করো সবাই। 21 নম্বর হচ্ছে ফিনিশ শব্দ অর্থ হচ্ছে এক, হ্যাঁ। অর্থ ফিনিশ মানে অনেকে বলতেছে 3 নাম্বার হবে শেষ করা, না। ফিনিশ মানে হচ্ছে এখানে ফাইন্যান্স শব্দটা এসেছে ফিনিশ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে অর্থ সংগ্রহ করা, বুঝছো? তাহলে উত্তর হবে অর্থ সংগ্রহ করা, ঠিক আছে? তাহলে আনসার হবে 1 নাম্বারটা। আচ্ছা, যারা 27-এর আছো, যদি কেউ থেকে থাকো এই ব্যাচে, তো এখানে থেকে থাকো। 27-এর আমাদের কিন্তু অ্যাডভান্স ব্যাচ চলতেছে সব বিষয়ে, প্রথম পড়ানো হচ্ছে এই ব্যাচে। সো তোমরা যারা ভর্তি হন এখন এই ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো এই আর কি, থ্যাংক ইউ সবাইকে। তো আমরা চলে আসি 22 নাম্বারটা। বলছে সরকার সাধারণত যে ধরনের বন্ড বাজারে ছাড়ে তাকে কি বলে? কোন ধরনের বন্ড? নর্মাল বন্ড মানে এমনি বন্ড, সাধারণ বন্ড, ট্রেজারি বন্ড, মিউনিসিপ্যাল বন্ড। উত্তর কোনটা হবে? সরকার যে বন্ডগুলো বাজারে ছাড়ে সেটা কোন বন্ড হবে? সরকার যে বন্ডগুলো বাজারে ছাড়ে সেগুলো কোন বন্ড হবে? আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হচ্ছে, বলে দিব? আচ্ছা তোমরাই বলো, আমি বলবো না। সরকার যে বন্ডগুলো বাজারে ছাড়ে সেটা কোন বন্ড হবে? সরকার যে বন্ডগুলো বাজারে ছাড়ে সেটা কোন বন্ড হবে? উত্তর হচ্ছে ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড মূলত সরকার ছাড়ে, বুঝছো? সাধারণ বন্ড মানে যে কোনো কোম্পানি ছাড়তে পারবে। মিউনিসিপ্যাল বন্ড মানে যেগুলো অনেক বেশি সুনামধন্য কোম্পানি থাকে, বড় কোম্পানি, তারা এই ধরনের বন্ডগুলো ছাড়তে পারে, হ্যাঁ, মিউনিসিপ্যাল বন্ড। তাহলে তো হবে ট্রেজারি বন্ড। তেসা বলছে শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন? আমি যদি শেয়ার লেনদেন করতে চাই, ক্রয় বিক্রয় করতে চাই, আমার কি প্রয়োজন? এনজিও প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক প্রয়োজন শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য, স্টক এক্সচেঞ্জ প্রয়োজন, সমবায় সমিতি বা মানি এক্সচেঞ্জ প্রয়োজন। কোনটা হবে উত্তর? যে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য, হ্যাঁ, শেয়ার লেনদেনের জন্য, লেনদেন মানে ক্রয় বিক্রয় আর কি, শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? উত্তর করে দেখি সবাই। শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? এটা সবাই বলো তো, শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? দ্রুত বলতে হবে। শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? শেয়ার লেনদেনের জন্য নিচের কোনটি প্রয়োজন হবে? একটু আনসার করো দেখি দ্রুত সবাই। ওকে, উত্তর হচ্ছে স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড কি, মানে স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে শেয়ার বাজার আমাদের প্রয়োজন হবে, তখন আমরা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। উত্তর হচ্ছে 3। যারা 23 নাম্বার 3 বলছে তাদের ঠিক আছে, 2 নাম্বার হবে না, হ্যাঁ, অনেকে 2 বলছে, আমি দেখছি 2 হবে না, ঠিক আছে? গোল খাইছে দিলশাদ হোসেন, গোল খাইছো, বুঝছো? উত্তর হবে স্টক এক্সচেঞ্জ। এরপর 24 নম্বর আসো। 24 নম্বর বুঝতে যে শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কি? আমরা শেয়ারের মাধ্যমে যে সংগৃহীত মূলধন পাই সেটার ভূমিকা কি? আমদানি বৃদ্ধি করা, শেয়ার মালিকদের মুনাফা অর্জন করা, শিল্প পুঁজি গঠন করা, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি করা। কোনটা হবে? যে শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কি? শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কি? কোনটি হবে? শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধনের ভূমিকা কি? আমদানি বৃদ্ধি, শেয়ার মালিকদের মুনাফা অর্জন, শিল্প পুঁজি গঠন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি। কোনটা হবে? শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধন হচ্ছে মূলত পুঁজি গঠন করে, হ্যাঁ, শিল্প পুঁজি কি করে থাকে? গঠন করে থাকে। কালকে বাংলা ভাষার এক্সাম, তাই ক্লাসটা করতে পারলাম, নো প্রবলেম। ক্লাসটা লেখক থাকবে লিজা, তুমি পড়তে পারবা, করতে পারবা। আগামী কালকেও তোমাদের ক্লাস হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর চলে আসো। এরপর বুঝতে আমাদেরকে এর পরবর্তী কোয়েশ্চেন, যে জনাব সাদ আবদুল্লাহ তার কারখানার আয়তন বৃদ্ধি করার জন্য শেয়ার বাজারে থেকে সরকারের অনুমতি নিয়ে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার মানে সে শেয়ার বিক্রি করতে চায়। বলছে জনাব সাদ আবদুল্লাহ কারখানার শেয়ার ক্রেতারা প্রাথমিক অবস্থায় কোথা থেকে শেয়ারগুলো সংগ্রহ করবে? 1, কোম্পানি থেকে তারা গিয়ে বলবে যে আমি তোমার শেয়ার কিনতে চাই, এরকম বলবে। 2, ব্রোকার হাউস থেকে, ব্রোকার হাউস মানে যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয় মূলত, হ্যাঁ, সেখান থেকে, মানে যেটাকে মূলত আসলে সেকেন্ডারি শেয়ার ক্রয় বিক্রয় হয়, দ্বিতীয়বারের মতো যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয়। 3, ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে সে শেয়ারটা ক্রয় করতে পারে। 3 নাম্বার স্টক এক্সচেঞ্জ থেকে, মানে শেয়ার বাজার থেকে আর কি। উত্তর হচ্ছে এই স্টক এক্সচেঞ্জ। এখানে অনেকেই উত্তর করতে পারে, স্টক এক্সচেঞ্জ করবে, অনেকে ব্রোকার হাউস বলতে পারে যেখান থেকে শেয়ার ক্রয় বিক্রয় হয়, অনেকে মনে করতে পারে কোম্পানি থেকে সরাসরি নেবে। উত্তর হচ্ছে ব্যাংক থেকে। প্রশ্ন স্যার কেন ব্যাংক থেকে কেন নিবে?
প্রথমবারের মতো যখন কোনো একটা কোম্পানি বিক্রি করে শেয়ার, তখন কিন্তু কোনো একটা ব্যাংকের মাধ্যমে বিক্রি করে। অবলেখক হিসেবে ওই ব্যাংকে দায়িত্ব দেয় যে তুমি আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিবা। তো সেই ব্যাংকে কিন্তু তুমি টাকা দিয়ে সেটা কিনতে পারবা। এরপর যখন তুমি সেটা কিনে ফেলবা, কেনার পরে তুমি যখন আরেকটা সেটা যখন আবার বিক্রি করতে যাবা, তখন তুমি যাবে স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার বা ব্রোকার হাউসে তুমি যখন চাপা। বুঝা গেছে? তাহলে আনসার হবে কোনটা? আনসার হচ্ছে 3। 25 তো কত হবে? 3 হবে। ওকে, তাহলে ব্যাংক হবে। 26 বলছে জনাব সাদ আবদুল্লাহর উল্লেখিত উৎস থেকে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত যুক্তিযুক্ত। এই যে তিনি শেয়ার কিনতে শেয়ার বিক্রি করে টাকা নিতে চান, যুক্তিযুক্ত কারণ কি? কারণ অর্থ পরিশোধের দীর্ঘমেয়াদী সময় সীমা থাকে। ঠিক আছে, অবশ্যই শেয়ার তো অনেকদিন সময় থাকে, শেয়ার তুমি সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবা যদি সাধারণ শেয়ার হয়। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে লোকসান হলে লভ্যাংশ পরিশোধ করতে হয় না। হ্যাঁ, এটা ঠিক আছে, সাধারণ শেয়ারে কিন্তু ক্ষতি হলে কোনো শেয়ার লভ্যাংশ পরিশোধ করতে হবে না। 3 নম্বর লোকসান হলেও সুদ পরিশোধ করতে হয়। এটা হ্যাঁ, লোকসান হলেও সুদ পরিশোধ করতে হয়। কিসের সুদ? যদি তুমি ঋণ নাও, কিন্তু এখানে তো ঋণ নিচ্ছ না, তুমি একটা শেয়ার বিক্রি করতেছো, তো এটা হয় না, এটা করতে হয় না। লোকসান হলেও সুদ পরিশোধ, এখানে তো সুদই থাকে না, পরিশোধ করতে করবো। ঠিক আছে, তবে এটা ঠিক আছে, লোকসান হলেও লভ্যাংশ পরিশোধ করতে হয় না, লভ্যাংশ হলে ক্ষতি হলে, আর অর্থ পরিশোধের দীর্ঘমেয়াদী সময়সীমা থাকে। তাহলে আনসার হবে 1 আর 3, সরি 1 আর 2 উত্তর হবে। হ্যাঁ। এরপর আসো বিশেষায়িত ব্যাংক কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোনটা বিশেষায়িত ব্যাংক? এখানে তোমরা তো করো সোনালী ব্যাংক, পূর্বালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক। কোনটা তোমার মনে হচ্ছে এটা বিশেষায়িত, মানে বিশেষ একটা উদ্দেশ্যে এটা স্থাপন করা হয়েছে? কোনটা? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সরি পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক। কোনটা বিশেষ উদ্দেশ্যের জন্য স্থাপিত হয়েছে, যেটাকে বলা হয় যেটাকে আমরা বিশেষায়িত ব্যাংক বলি যেগুলোকে? একটু উত্তর করতে দেখি সবাই। বিশেষায়িত ব্যাংক কোনটি? আর বেশি না, কয়েকটা আমরা প্রশ্ন পড়বো, শুধু আর কয়েকটা প্রশ্ন, একটু সবাই একটু আনসার করো। বিশেষায়িত ব্যাংক কোনটা সে উত্তর করবা। আমরা 27 নাম্বার উত্তর করছি, অনেকে 27 উত্তর বলছে 3 হবে। 27 উত্তর আমরা দেখতে পাচ্ছি মেহেজাইন বলছে 3 হবে। 27-এ 3 মানে কৃষি ব্যাংক বলছে। বাকিরা জানাও, অন্য উত্তর দাও। হাবিবা বলছে আমাদেরকে, হাবিবা আক্তার বলছে 27-এ 3। কথা ব্যানার্জি আমাদেরকে বলছে 27-এ 3 হবে। আচ্ছা, সবাই যেহেতু 27-এ 3 হবে, আমিও তোমাদের দলে। ঠিক আছে, উত্তর হচ্ছে 27-এ 3, অর্থাৎ কৃষি ব্যাংক হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য স্থাপিত, বা এগুলো সবগুলো হচ্ছে সেম কাজই করে। হ্যাঁ, বা বলতে পারো জাস্ট লেনদেন করে, কিন্তু কৃষি ব্যাংক হচ্ছে শুধু কৃষি উন্নয়নের জন্য কাজ করবে। তাহলে 28 নম্বর বলছে কোম্পানির সঞ্চিত তহবিল থেকে, মানে যেখানে সঞ্চিত তহবিল মানে কি জানো, যে এই বছর মনে 100 টাকা লাভ হয়েছে, কিন্তু শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়েছে 80 টাকা। শেয়ার হোল্ডারদেরকে 80 টাকা দেওয়া হবে, বাকি 20 টাকা একটা ফান্ডে রেখে দেওয়া হবে, যেটাকে বলা হয় সঞ্চিত তহবিল। কোম্পানির সঞ্চিত তহবিল থেকে শেয়ার হোল্ডারকে বিনামূল্যে, এই যে সঞ্চিত তহবিলে মনে করো অনেক টাকা জমা আছে, এইগুলো কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে না দিয়ে কোম্পানি যেটা করতে পারে, এই টাকার বিনিময়ে, এগুলোর মালিকত্ব কিন্তু শেয়ার হোল্ডাররা, তো এগুলোর বিনিময়ে তারা করতে পারে এই টাকাটা কোম্পানি ইউজ করে ফেলবে, এই টাকাটার বিনিময়ে ওই শেয়ার হোল্ডারদেরকে দিবে কিছু শেয়ার দিয়ে দিবে। এই যে শেয়ার হোল্ডারদেরকে বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় সঞ্চিত তহবিলের বিনিময়ে, সেগুলোকে আমরা কি শেয়ার বলি? বোনাস শেয়ার, অগ্রাধিকার শেয়ার, প্রাইমারি শেয়ার, রাইট শেয়ার। কোনটা হবে? উত্তর করো দেখি। 28 নম্বরটা কোনটা হবে? উত্তর করো। উত্তর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, মানে হচ্ছে যেখানে অগ্রাধিকার থাকে। এটা মূলত কি নয়, এটা এই তোমার একটা সঞ্চিত তহবিল আছে, সেই টাকার জন্য এই ধরনের শেয়ার দেওয়া হয়, এরকম কিন্তু না। এটা সাধারণভাবে ক্রয় বিক্রয় হয় কোম্পানি, এরকম। আর 2 নম্বর হচ্ছে বোনাস শেয়ার। বোনাস মানে হচ্ছে তোমাকে টাকা না দিয়ে কোম্পানি করতে পারে, লাভ্যাংশ টাকা না দিয়ে তোমাকে সেটার বিপরীতে তোমাকে কি দিতে পারে, তোমাকে বোনাস হিসেবে তোমাকে শেয়ার দিয়ে ফেলতে পারে, এটা হবে বোনাস শেয়ার। আর প্রাইমারি শেয়ার মানে হচ্ছে তোমাকে প্রাথমিকভাবে যে শেয়ার দিবে সেটা, তবে এটা প্রাইমারি শেয়ার হবে না এখানে এই প্রশ্নের জন্য। রাইট শেয়ার মানে হচ্ছে তোমার মনে করো একটা শেয়ার ক্রয় করা আছে, তুমি একটা শেয়ারের মালিক, তো কোম্পানি যখন পরবর্তী বা দ্বিতীয়বার মতো শেয়ার বিক্রি করতে যাবে, তখন কোম্পানি বলতে পারে যে আমাদের যারা এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমরা আগে অফার করে দেখি তারা শেয়ার নেবে কিনা, যদি তারা নেয় তাহলে তাদেরকে দিবা, আর যদি তারা না নেয় তাহলে আমরা বাইরে কাউকে সেল করবো। এই যে তুমি একটা অধিকার পাচ্ছ, তুমি শেয়ারটা আগে কেনার জন্য, তুমি যেটা আগে থেকে শেয়ার হোল্ডার, সেটাকে বলা হবে রাইট শেয়ার, তোমাকে যে শেয়ার দিবে। হ্যাঁ, যদি এরকম শেয়ার দেয়, তুমি যদি পাও আর কি, তবে এটা টাকা দিয়ে কিনতে হবে। কেমন? তাহলে আনসার হবে বোনাস শেয়ার। 29 অবস্থায় শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করা হয়। শেয়ার বাজারে কি ক্রয় বিক্রয় করা হয়? প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। কোনটা হবে? উত্তর হচ্ছে মাধ্যমিক শেয়ার। আমরা বলছি অলরেডি সেকেন্ডারি মার্কেট যেহেতু বলি শেয়ার বাজারকে আমরা,
তাই এখানে সেকেন্ডারি শেয়ারগুলো ক্রয় বিক্রয় হয়, মানে দ্বিতীয়বারের মতো। প্রথমবার তো আমরা কিনি আইপিওর মাধ্যমে, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং বা কোনোটা অবলেখ, মানে ওই ব্যাংক থেকে আমরা কিনি। দ্বিতীয়বার ওই শেয়ারটা আমরা শেয়ার বাজারে বিক্রি করি, তাহলে এটা হবে মাধ্যমিক শেয়ার। এরপর লাস্ট কোয়েশ্চেন বলছে পিয়াল সাহেব তার বিও অ্যাকাউন্টের সাহায্যে আবেদন করে লটারির মাধ্যমে একটি কোম্পানির কিছু শেয়ার ক্রয় করছে। তাহলে বিও অ্যাকাউন্টের মাধ্যমে ক্রয় করলে সেটা প্রাথমিক এবং মাধ্যমিক দুইটা ধরনের শেয়ারে হইতে পারে, কিন্তু এখানে বলছে লটারির মাধ্যমে কিনছে। মনে রাখবা লটারি তখনই হয় যখন প্রাথমিক বাজারে, প্রাথমিক মার্কেটে বা বলতে পারো আইপিওতে যখন তুমি শেয়ার কিনবা, তখন মনে করো একটা কোম্পানি 100টা শেয়ার বিক্রি করতে চাচ্ছে, কিন্তু আবেদন পড়ে গেছে 200। তাহলে কোম্পানি করবে এই 200 থেকে 100টা লটারি মেরে নিবে, মেরে বাকিদের টাকা ফেরত দিয়ে দিবে। এটা কখনো হয় জানো আইপিওতে, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং বা শেয়ারের প্রাথমিক বাজার এটা হয়ে থাকে। তাহলে আনসার হবে এটা, পিয়াল সাহেবের ক্রয়কৃত শেয়ার কি ধরনের? উত্তর রাইট শেয়ার, বোনাস শেয়ার, প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার। উত্তর হবে কি প্রাথমিক শেয়ার। ওকে, আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। আমাদের এই এতটুকু পর্যন্ত আজকের ক্লাস। সো তোমরা যারা আমাদের ক্লাসের জন্য অপেক্ষা করছিলা, তোমাদেরকে বলি আমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। আজকে একটা নিলাম, ওই দিন 16 তারিখ একটা নিয়েছি। এটা কিন্তু 19 তারিখের ক্লাসটা আজকে নিয়েছি, কারণ আমি গতকাল নিতে পারি নাই। তো আগামীকালকে তোমাদের আরেকটা ক্লাস হবে 21 তারিখে বুধবারে, অর্থাৎ 2টা পত্রে 7 এবং 8। এই দুটোতে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোতে তোমাদের কালকে ক্লাস হবে। সো সবাই তোমরা অবশ্যই উপস্থিত থাকবা, তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই জানাই দিবা ক্লাসের সম্পর্কে, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। সো আজকে এইটুকু পর্যন্ত, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং তোমাদেরকে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করতে আমি বলবো, বারবার বলি কেন, কারণ আমরা এই যে তোমাদের জন্য কষ্ট করতেছি, এটা 50 জনের জন্য যে কষ্ট, 100 জনের জন্য আমাকে সেম কষ্ট করতে হবে। তবে এটার ইম্প্যাক্টটা পড়বে কি, অন্ততপক্ষে তোমার মাধ্যমে অন্য একজন স্টুডেন্টের কাছে এটা পৌঁছালে সে উপকৃত হবে এখান থেকে, যেহেতু ফ্রি ক্লাস, ঠিক আছে, সেজন্য। তাহলে এই আর কি, তোমরা তাহলে ক্লাসে উপস্থিত থাকবা নেক্সট ক্লাসগুলো তো, ঠিক আছে। আর তোমাদের এফআরবি ব্যাচ তো বলে দিলাম, যারা যারা এখন ভর্তি হয় না 26-এ আসো, দ্রুত ভর্তি হয়ে যাও, এফআরবি ব্যাচ আছে, ঠিক আছে। অ্যাডভান্স ব্যাচ 27-এর জন্য, আর ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ হচ্ছে 26-এর শুধু ইকোনমিক্সের জন্য, আর জিরো ব্যাচ হচ্ছে 27-এর শুধু ইকোনমিক্সের জন্য, হ্যাঁ, যেটা ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওকে, সো আজকে এটুকু পর্যন্ত, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।